নবম শ্রেণীর বল ও গতি অধ্যায়ের জাড্য সম্পর্কে আজ আমরা আলোচনা করব। এই আলোচনা শুরুর আগেই তোমাদের একটা ম্যাজিক দেখাতে চাই। দেখো, এটা একটা দেশলাই বাক্স, ম্যাচ বক্স, আর এটা একটা চাবিকাঠি। আমরা এই চাবিকাঠিটা ঠিক ম্যাচ বক্সের পিছন দিকে এরকমভাবে আটকে দিলাম, একটুখানি, পূর্ণটা নয়, অল্প একটু এর মধ্যে আটকে দিলাম। এরপর আমি যদি এটা টোকা মারি তাহলে কি হবে মনে হচ্ছে? অনেকেই বলবে যে এই চাবিটা খুলে নিচে দিকে পড়ে যাবে। উপর থেকে যদি ঠোকা দিই আঙুলে করে, স্বাভাবিক তাই তো মনে হচ্ছে, কিন্তু না, দেখো কি ঘটনা ঘটে। কি দেখলে? এই নিচে থেকে চাবিটা আস্তে 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 ঢুকে উপর দিকে বেরিয়ে গেল। এটা ম্যাজিক না? এই ম্যাজিকটা কেন ঘটলো সেটা জানতে হলে আমাদের আজ জানতে হবে একটা নতুন বিষয়, যেটাকে বলা হয় বাংলায় জাড্ডু। জাড্ডু অর্থাৎ জড়তা, যার ইংরাজি হলো ইনার্সিয়া। এখন আমরা জানবো জাড্ডু বা জড়তা কি। আমাদের মধ্যে অনেকেই আছি যারা সকালবেলায় ঘুম থেকে সহজে উঠতে চাই না। অ্যালার্ম দিয়ে রাখলে অ্যালার্ম বেজেই চলে, অথবা অ্যালার্ম বাজলেও সেটা স্নুজ করে দিই বারংবার, যেন বিছানা আমাদেরকে আটকে রেখে দেয়। এই যে আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে আমরা বিছানা ছাড়তে পারি না, এটাও এক ধরনের জাড্ডো। কেমন অদ্ভুত লাগছে শুনতে? তা কিন্তু নয়, এটাই জাড্য। আমাদের যে ধর্মের জন্য আমরা এই বিছানা থেকে, অর্থাৎ স্থিতিশীল ছিলাম, স্থির অবস্থায় ছিলাম, সেই বিছানা থেকে উঠে গতিশীল হয়ে চলতে একটু সময় লাগে। বাস্তবে আমাদের সঙ্গে সঙ্গে উঠে পড়া উচিতও নয়। যদি এমন হয় যে ঘুম ভেঙে যায়, সঙ্গে সঙ্গে আমরা তড়াক করে বিছানা থেকে লাফ দিয়ে নিচে নেমে পড়লাম, এমনটা করা একেবারেই উচিত নয়, শরীরের পক্ষেও উচিত নয়। আমাদের একটুখানি বিছানায় উঠে বসে একটু সময় দিতে হয় নিজেদেরকে ধাতস্থ হতে। বস্তুত প্রতিটি জিনিসই এরকম। আমরা মানুষ শুধু নয়, যে কোনো জড়বস্তুও তাই। যে বস্তু স্থির আছে সেই বস্তু আবার চলতে শুরু করতে একটা সময় নেয়। চলতে শুরু অবশ্যই নিজে নিজে করে না, নিশ্চয়ই তাকে কিছু বল দিতে হয়। বাইরে থেকে বল প্রযুক্ত না হলে তো কোনো জিনিস নড়ে না। তোমরা নিশ্চয়ই জেনেছো যে বল এর সংজ্ঞায়, যে বল বাইরে থেকে এমন একটা জিনিস যা বাইরে থেকে প্রযুক্ত করলে স্থিতিশীল বা গতিশীল অবস্থা পরিবর্তন হয় বা হতে চেষ্টা হয়। যাই হোক, তো আমাদের এই স্থিতিশীল অবস্থা কোনো বলের ফলে গতিশীল অবস্থায় পরিবর্তন করতে সঙ্গে সঙ্গে চায় না। এই বস্তুর একটা বিশেষ ধর্ম এটা, যে বস্তু, স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু সেইটা গতিশীল হয়ে থাকতে চায়। গতিশীল বস্তুর কথাটা আমি বলিনি। যদি আমাদের বাস্তব উদাহরণে দেখি, যে আমাদের নিশ্চয়ই অনেকেই স্পোর্টসে অংশগ্রহণ করে 100 মিটার দৌড় প্রতিযোগিতায়, সেখানে দেখবে যে ফিনিশিং পয়েন্ট, সেখানে একজন দড়ি ধরে থাকেন বা একটা সুতো ধরে থাকেন। এবার সকলে দৌড় প্রতিযোগিতা শুরু করলো, ফিনিশিং পয়েন্ট বা একেবারে শেষ বিন্দুতে পৌঁছে সঙ্গে সঙ্গেই কি আমরা থেমে যেতে পারি? পারি না। কিছুটা আমাদের ওই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা একেবারে ওই দড়ি ছিঁড়ে বেরিয়ে যায় বা টাচ করে বেরিয়ে যায়, অর্থাৎ সঙ্গে সঙ্গে থেমে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এইটাই, ওই যে গতিশীল বস্তু চিরকাল এই যে গতিশীল থাকতে চায়, এটাই তার প্রমাণ। এই ঘটনা তোমরা জড় বস্তুর ক্ষেত্রে বাড়িতে তোমরা প্রত্যেকেই লক্ষ্য করেছো। খেয়াল করো যে বৈদ্যুতিক পাখা, যেটা আমরা সুইচ অন করলে সঙ্গে সঙ্গে কিন্তু বন বন করে ঘুরতে পারে না, একটু সময় লাগে। একটু সময় পরে তারপর সেটা পূর্ণ মাত্রায় গতিশীল হয়, পূর্ণ মাত্রায় ঘুরতে পারে। আবার একইভাবে সুইচ অফ করে দিলে সঙ্গে সঙ্গেই পাখা কিন্তু থেমে যায় না। সেখানে কোনো বৈদ্যুতিক প্রবাহ না থাকা সত্ত্বেও কিছুক্ষণ ধরে সেই ফ্যানটি ঘুরতে থাকে। তাহলে আমরা কি দেখলাম? যে স্থিতিশীল বস্তু স্থিতিশীল থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়।
এই যে বস্তুর বিশেষ যে ধর্মটার জন্য স্থিতিশীল বস্তু স্থিতিশীল থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, সেই ধর্মকে বলা হয় জাড্য। তাহলে আমরা জাড্যের সংজ্ঞাটা লিখব। আমরা জাড্য বলতে কি বুঝলাম? যে পদার্থের যে ধর্মের জন্য তার স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তনে বাধা দেয়। সেই ধর্মকে সেই সেই ধর্মকে যে ধর্মের দিয়ে সংজ্ঞা শুরুর একটা নিয়ম হচ্ছে, সংজ্ঞায় যে ধর্মের কথা থাকলে সেই ধর্মকে এই কথাটা শেষ থেকে শেষেও তাই দিতে হবে। মানে সেই ধর্মকে পথে জাড্য বলে। তাহলে আমরা জাড্যের সংজ্ঞা এরকম একটা পেলাম। এখন এই জাড্য কয় প্রকার? জাড্য পরিষ্কার। এবার আমরা জাড্যের প্রকারভেদটা শিখব। জাড্য দুই প্রকার, এক হচ্ছে স্থিতিজাড্য আর 2 নম্বর হচ্ছে গতিজাড্য। এখন স্থিতিজাড্য আর গতিজাড্য সম্বন্ধে জানতে হবে আমাদের। আচ্ছা, জাড্যের প্রকারভেদ সম্বন্ধে জানার আগে তোমাদের আরেকটি বিষয় এ প্রসঙ্গে বলে রাখা ভালো, যে নিউটনের প্রথম গতিসূত্রটা আসলে জাড্যের সূত্র। সেই জন্য নিউটনের প্রথম সূত্রকে অনেক সময় জাড্যের সূত্র বলা হয়। নিউটনের প্রথম গতিসূত্র কি বলে? বলে যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না করলে স্থির বস্তু চিরকাল স্থির আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়। এই যে ঘটনাটা, এই একই ঘটনা দেখতে পাচ্ছ, জাড্যের ধর্মের জন্যই তো বস্তুর এরকম ঘটনা ঘটে। তাই সেই জন্য আমরা নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্যের সূত্রও বলতে পারি। আচ্ছা, এবার আমরা স্থিতিজাড্য গতিজাড্যের বিষয়ে আসি। স্থিতিজাড্য কাকে বলে? স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার এই যে ধর্ম, সেই ধর্মটাকেই বলা হচ্ছে স্থিতিজাড্য। একইভাবে গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার ধর্মকেই বলা হয় গতিজাড্য। তাহলে এই প্রসঙ্গে এই ব্যাখ্যা দুটো পরিষ্কার বুঝতে পারলে, যে স্থির বস্তুর স্থির থাকার চেষ্টা আর গতিশীল বস্তুর গতিশীল থাকার চেষ্টা, এই দুটো স্থিতিজাড্য এবং গতিজাড্য। এখন এই স্থিতিজাড্য গতিজাড্য বুঝতে হলে আমাদের একটা বাস্তব উদাহরণ সম্পর্কে জানতে হবে। তোমরা নিশ্চয়ই সকলে বাসে চেপেছ। বাসে চাপলে কি দেখা যায়? বাসটি হঠাৎ চলতে শুরু করলে, স্থির ছিল হয়তো, বাসটা থেমে আছে, হঠাৎ চলতে শুরু করলে কি হয়? আমরা সিটে পিছন দিকে হেলে পড়ি। এই যে হেলে পড়ি কেন, এটা ঠিক কারণটা জানতে গেলে আমাদের স্থিতিজাড্যের ধারণাটা স্পষ্ট থাকা দরকার। আর একইভাবে এরকম অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছে যে গতিশীল বাস হঠাৎ ব্রেক কষলে কি হয়? আমরা কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ি। এই যে সামনের দিকে ঝুঁকে পড়া, পিছন দিকে হেলে যাওয়া, এই বিষয়টা ব্যাখ্যা দিতেই আমরা স্থিতিজাড্য গতিজাড্যটা পরিষ্কার ধারণা নিয়ে ফেলব। দেখা যাক তাহলে। আচ্ছা, তোমরা বোর্ডে লেখা ছবি কিছু দেখতে পাচ্ছ। আচ্ছা, তার আগে এই স্থিতিজাড্যের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে। স্থিতিশীল বস্তুর স্থিতাবস্থা বজায় রাখার ধর্মকে বলা হচ্ছে স্থিতিজাড্য, গতিশীল বস্তুর গতিশীল অবস্থা বজায় রাখার ধর্মকে বলা হচ্ছে গতিজাড্য। এই স্থিতিজাড্য গতিজাড্য বিষয়টা তাহলে স্পষ্ট। এখন দেখো বাসের মধ্যে কি ঘটনা ঘটে। এই বাসের মধ্যে এই ব্যক্তি বসে আছে, হঠাৎ করে চলতে শুরু করলো, তাহলে কি হয়? যে আমরা সিটের পিছন দিকে হেলে পড়ি। কেন ঘটে এই বিষয়টা? সেই বিষয়টা বুঝতে গেলে আমাদের এই ছবিটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। ধরা যাক এই বাসের সিটে নিচে আমাদের শরীরের দুটো অংশে ভাগ করলাম, একটা সিটের সঙ্গে বসে থাকা নিচের অংশটা, আর শরীরের কোমরের উপর থেকে অংশ মাথা পর্যন্ত সেটা শরীরের উপরে অংশ ধরি। দেখো যে শরীর যেটার সঙ্গে সংলগ্ন থাকে, অর্থাৎ বাসের সিট,
বাসের সিটে আমরা কি হয়, বাসের সিটের সঙ্গে এই যে শরীরের যে সংলগ্ন কোমরের নিচে থেকে একেবারে পা পর্যন্ত এই অংশটা বাসের সঙ্গে স্থির অথবা গতিশীল হয়। তাহলে হঠাৎ করে যদি বাসটা চলতে শুরু করে তাহলে কি হবে, শরীরের নিম্নাংশ যেটা সিটের সঙ্গে লেগে আছে, সংলগ্ন মানে লেগে থাকা অংশ, সেটা কি হবে, সামনের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ আমরা এই ডটের লাইন দিয়ে যদি আগে বোঝাই, এই যে ডট বিন্দু দিয়ে লাইন যেটা আছে সেটা যেন আগের অবস্থা, এরকম সোজা হয়ে বসেছিলাম। এখন হঠাৎ করে চলতে শুরু করায় আমাদের নিচের অংশটা, শরীরের নিচের অংশটা সামনের দিকে এগিয়ে গেল, অর্থাৎ এখান থেকে একটুখানি করে একটুখানি যেন এগিয়ে এলো এই জায়গাটা। তাহলে এই পাটা একটু সামনের দিকে এগিয়ে গেল, এই যে কোমরের থেকে নিচের অংশটা একটু এগিয়ে গেল। তাহলে এগিয়ে গেলে এগিয়ে গেল, কোনো অসুবিধা নেই। কিন্তু মাথাটা কি চাইছে, মাথাটা তো একেবারে সিটের সঙ্গে সংলগ্ন নেই, হয়তো হেলান দিয়ে বসে নেই। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, মাথাটা কিন্তু সে স্থিরই থাকতে চাইছে। মাথা কিন্তু বা হঠাৎ করে বাস তো চলতে শুরু করেছে, কিন্তু মাথা তখনও জানে না মাথা কি হচ্ছে, সে স্থির অবস্থায় আছে, থাকতে চায়, সে স্থিরই রয়ে গেল। অর্থাৎ মাথা তার আগের জায়গাতে যেমন বসেছিল সেই অংশেই রয়েছে। তাহলে আমাদের শরীরের নিম্নাংশটা এগিয়ে গেছে একটুখানি, এই যে এই জায়গাটা এগিয়ে এসেছে, আর মাথাটা ঠিক একই জায়গায় আছে। তাহলে আমাদের কি হবে, আমাদের অবস্থাটা কেমন হবে, মাথাটা একই জায়গায় থাকলে শরীরে এটা তো ছিঁড়ে আমাদের শরীরের অংশ থেকে, কোমরের নিচে থেকে অংশ ছিঁড়ে বেরিয়ে যাবে না। তাহলে আমাদের কি হবে, আমাদের কি হবে, পিঠের যে অংশটা আছে, শরীরের যে অংশটা, সেটা সামনের দিকে এগিয়ে দেওয়ার দরুন আমরা পিছন দিকে হেলে পড়ছি। এই যে ঘটনাটা ঘটছে, এইটার ব্যাখ্যা এইভাবে বোঝা গেল নিশ্চয়ই। তাহলে এইটা ঘটনাটা কি জন্য ঘটলো, তাহলে সংক্ষিপ্ত কথায় বলতে গেলে বলতে পারি যে আমাদের শরীরের নিচের অংশ বাসের সঙ্গে চলতে শুরু করে, ঠিক। এবার শরীরে ঊর্ধ্বাংশ স্থিতিজাড্যের দরুন মানে স্থির থাকতে চায়, তাহলে শরীরের ঊর্ধ্বাংশ স্থিতিজাড্যের দরুন একই অবস্থানে থাকতে চায়। ফলে কি হয়, শরীরের নিচের অংশ এগিয়ে যাওয়ার দরুন আমরা খানিকটা পিছন দিকে হেলে পড়ি। একই ঘটনা ঘটে, এই ধরনের ঘটনা একই নয়, এই ধরনের ঘটনা ঘটে বাস হঠাৎ ব্রেক কষে থামলে। তাহলে কি হয়, যে আমাদের শরীরের যে অংশ আছে সেটা আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। কি হয় কিভাবে, সেটার ব্যাখ্যাটাও আমরা দেখব। এখানে দেখা যাচ্ছে শরীরের ঊর্ধ্বাংশ সে গতিশীল, বাসের সঙ্গেও গতিশীল, শরীরের নিচের অংশও গতিশীল, কোনো সমস্যা নেই, সোজা হয়ে আমরা বসে আছি। এখন হঠাৎ করে ব্রেক কষে থেমে গেল, তাহলে শরীরের নিচের অংশটা কি হলো, হঠাৎ করে থেমে গেল। তাহলে শরীরের ঊর্ধ্বাংশ কিন্তু থেমে যাবে না সঙ্গে সঙ্গে, কারণ সে তো ফ্রি আছে। সে কি চাইবে, গতিজাড্যের দরুন গতিশীল থাকতে, অর্থাৎ সামনের দিকে এগিয়ে, সে যেমন গতিতে আপন ভোলা গতিতে এগিয়ে যাচ্ছিল তেমনিভাবেই এগিয়ে যাবে। তাহলে মাথা সামনের দিকে এগিয়ে গেল, ছিল এই যে ডটেড লাইন, সেইটা এই জায়গায় ছিল আমাদের শরীরটা, হঠাৎ করে খানিকটা মাথাটা এগিয়ে গেছে, অর্থাৎ শরীরটা হঠাৎ থেমে গেছে বাসের সঙ্গে, কিন্তু মাথাটা এগিয়ে গেছে। তাহলে মাথাটা এগিয়ে গেলে কি হবে, আমরা খানিকটা নিচে, এটা মাথাটা এগিয়ে গেছে, এখানে ছিল আর এখানে চলে এসেছে, এখানে ছিল আর এখানে চলে এসেছে। সুতরাং এগিয়ে যাওয়ার দরুন কি ঘটলো, যে আমাদের শরীরটা সামনের দিকে ঝুঁকে পড়লো। এই হলো গিয়ে স্থিতিজাড্য এবং এই গতিজাড্য। এই যে আমরা কিছুক্ষণ আগে যে ম্যাজিকটা দেখেছিলাম, সেই ম্যাজিকটা একেবারে কিভাবে ঘটলো সেটারও সুন্দর ব্যাখ্যা তোমাদের স্থিতিজাড্য গতিজাড্য থেকে পেতে পারো। সেই ব্যাখ্যাটাও আমরা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। ধরো এটা একটা দেশলাই বাক্স, এই বাক্সের নিচে চাবি কিছু অংশ আমরা ঢুকিয়ে দিয়েছিলাম। এখন কি ঘটনা ঘটেছে, চাবির উপরের অংশটায় এইখানে আমরা আঙুল রেখে টোকা দিচ্ছি, এইখানে আঙুলটা, এটা আমার আঙুল। তাহলে টোকা দিলে কি ঘটছে, এই টোকা দেওয়ার দরুন এই চাবিটা কি চাইছে, স্থিরই থেকে থাকতে চাইছে। স্থিতিজাড্যের দরুন চাবি স্থির অবস্থায় থাকতে চাইছে। এখন টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে আমরা কি হচ্ছে, বাক্সটাকে গতিশীল করছি। তাহলে বাক্সটা গতিশীল হওয়ার দরুন এটা একটু নিচে নেমে এলো, বাক্সটা যেন এখানে নেমে এলো। তাহলে বাক্সটা নেমে এলে কি হবে, চাবির অংশটা কি হবে উপর দিকে, অর্থাৎ এইখানে যদি বাক্সটা হঠাৎ চলে আসে, এখান থেকে সরে গিয়ে বাক্সটা একটু নেমে গেল হঠাৎ যেন, তাহলে কি হবে হালটা, তাহলে আমাদের এই জিনিসটা ঘটবে, বাক্সটা নিচে নেমে যাওয়ার দরুন চাবিটা যেন কিছুর অংশটা উপরের দিকে ঢুকে গেল।
এইভাবে ক্রমাগত পরপর যতবার টোকা দিচ্ছি একটু একটু করে, সেই কারণে বাক্সটা নেমে যাচ্ছে, গতিশীল হয়ে যাচ্ছে, কিন্তু চাবিটা স্থিতিজাড্যের দরুন স্থির থাকতে চাইছে। তাহলে কি ঘটছে, চাবি স্থির, এবার বাক্সটা উপর থেকে আস্তে আস্তে নামছে নামছে নামছে, তাহলে চাবিটা কি হচ্ছে, যেন মনে হচ্ছে উপর দিকে উঠে গেল। আমরা সেটাই মনে হয়ে গেল যেন ম্যাজিক, নিচে থেকে চাবিটা উপর দিকে আস্তে আস্তে যেন উঠে গেল। বাস্তবে তা কিন্তু হচ্ছে না, চাবি স্থির আছে, বাক্সটা নিচের দিকে নেমে যাচ্ছে। হঠাৎ করে ধাক্কা দেওয়ার কারণে এই ঘটনাটা ঘটছে। তবে মনে রেখো, হঠাৎ করে ধাক্কা দিলে তবে এই ঘটনা স্থিতিজাড্য গতিজাড্যে পরিবর্তনটা লক্ষ্য করা যায়। তা না হলে কি ঘটে, যখন এই বাস চলতে শুরু করলো তখন আস্তে আস্তে শরীরের উপরের অংশও চলতে শুরু করে, নিচের অংশও চলতে শুরু করে, তখন আর কিন্তু এই স্থিতিজাড্য বা গতিজাড্যের কোনো প্রভাব আমরা দেখতে পাই না। এবার বাড়িতে আমরা এই স্থিতিজাড্য গতিজাড্যের উপর একটা পরীক্ষা করে দেখব। একটা কাঁচের গ্লাস নেব, গ্লাসের উপর পোস্টকার্ড জাতীয় শক্ত কাগজের একটা কার্ড নেব, কার্ডটা ঠিক গ্লাসের উপরে চাপা দিয়ে দেবো। এই গ্লাসের উপরে আমরা এইভাবে চাপা দিয়ে দেব। চাপা দেওয়ার পর সেই কার্ডের উপরে একটা 5 টাকার কয়েন রাখবো। ঠিক গ্লাসের কার্ড চাপিয়ে দিয়েছি, তার ঠিক উপরটায় একটা কয়েন রেখেছি, এই 5 টাকার কয়েন। 2 টাকা 1 টাকার কয়েন নয়, কিন্তু একটু ভারী হতে হবে। 5 টাকার কয়েনটা একটু ভারী, তাই একটা 5 টাকার কয়েন রাখবো। এরপর এই কার্ডটা টোকা মারবো। টোকা মারার সঙ্গে সঙ্গে কি ঘটনা ঘটছে আমরা দেখব। এই কার্ডের সঙ্গে কি 5 টাকার কয়েনটা একসাথে বেরিয়ে যাবে, নাকি কার্ডটা সরে গিয়ে 5 টাকার কয়েনটা ভিতরে পড়বে, এইটা তোমাদের পরীক্ষা করে দেখতে হবে। একই ঘটনা 5 টাকার বদলে 1 টাকার কয়েন বা 2 টাকার কয়েন দিলে ঘটে না, বা ঘটে, কি ঘটে তোমরা দেখবে পরীক্ষা করে, এবং তার কারণটা ব্যাখ্যা করতে হবে। এক্ষেত্রেও কেন ঘটলো সেটা ব্যাখ্যা করতে হবে। এরপর যদি 1 টাকা 2 টাকায় সেই ঘটনাটা ঘটে বা না ঘটে, তাহলেও সেই কারণটা তোমাদের ব্যাখ্যা করে কমেন্টে জানাতে হবে। আর পরবর্তী পড়ার জন্য যদি আগ্রহী হও, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সকলে তোমরা। ঠিক আছে।